প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন। হাজারী ঘনিষ্ঠ ৩০ জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। দৈনিক সমকাল, বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি, বিদায়ী বলে দিলেন সাকিব, থানা লুটের অস্ত্রে চলছে আধিপত্যের লড়াই। কালের কণ্ঠ, ডলার জোগাড়ে ইউনূস কারিশমা, ইলিয়াস মোল্লার টাকার খামার, দুর্বল ব্যাংকগুলো 19,500 কোটি টাকা ধার পাচ্ছে, 475 কোটি টাকা ব্যয়, তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প। ভারতকে প্রতিশ্রুতি ফখরুলের, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না। দৈনিক যুগান্তর, দ্রুত রোডম্যাপের তাগিদ, নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিনিধি, কারো কণ্ঠরোধ নয়, কাদেরের ছিল 11 চেলা। মানব জমিন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআই-কে মির্জা ফখরুল। আমাদের সময় শিরোনাম, বাক স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। অবসরের ঘোষণা সাকিবের। প্রতিদিনের বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার কারো কণ্ঠরোধ করবে না, যে কোনো সময়ের চেয়ে চাঙ্গা ভাব বিএনপিতে। ডক্টর ইউনূস জানালেন, নির্বাচনের দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই, শেখ হাসিনা অপরাধ করে থাকলে এনে বিচারের মুখোমুখি করা উচিত। খবরের কাগজের শিরোনাম, অন্তরালে ক্রিকেটের নক্ষত্র, বুধবার রাতেই সিদ্ধান্ত চূড়ান্ত, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত। নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত সম্মেলনে ডক্টর ইউনূস। দেশ রূপান্তর, মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস, ফুল কাটা পেরিয়ে সীমান্তে, মামলা ও শেয়ার কারসাজি নিয়ে আত্মপক্ষ সমর্থন। দৈনিক বাংলা, সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক $3.5 মিলিয়ন ঋণ দেবে। তৃতীয় ব্যক্তি জাহিন কিছু না ভেবেই স্টেজে উঠে গেছিল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টকে বিদায় বলতে চান সাকিব। জয় দিন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, বার্তা সংস্থা এএনআই-কে মির্জা ফখরুল। দৈনিক জনকণ্ঠ, মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতি। কালবেলা, থানায় পুড়ছে নথি, আলামত, মামলার ভাগ্য অনিশ্চিত, অপরাধ করলে হাসিনাকে এনে বিচার করা উচিত। নিউ ইয়র্কের টাইমসে অনুষ্ঠানে ডক্টর ইউনূস। দৈনিক ইনকিলাব, তিস্তা মহাপ্রকল্প শুরুর দাবি। দৈনিক সংগ্রাম, বিদ্যুতের ভুতুরে বিলে দিশেহারা শত শত গ্রাহক, ভুক্তভোগীদের অভিযোগের সুরাহা হচ্ছে না। আজকের পত্রিকা, সাকিবের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর? আলোকিত বাংলাদেশ, যানজট আর জলজটে দুর্ভোগ, সরকার কারো কণ্ঠরোধ করবে না, মানবাধিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। নির্বাচনে লড়বেন না ডক্টর ইউনূস। আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আলোচনায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘুরে ফিরেই আসছে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দারুণ ব্যস্ত সময়, তার নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। কারো কণ্ঠরোধ নয়, বাক স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পরপরই নির্বাচনের তারিখ নির্ধারণ। এটা তো আসলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের একটা আমরা স্পষ্ট রূপরেখা আস্তে আস্তে ধারণা পাচ্ছি। সংস্কার কমিশনের তাদেরকে 3 মাস সময় দিয়েছে, তারপর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে, ভোটার তালিকার সংশোধন হবে, তারপর আমরা একটা নির্বাচনের তারিখ পাবো। এর মধ্যে তো সেনাপ্রধান বলে দিয়েছেন যে 18 মাসের মধ্যে আশা করা যায় আমরা একটা নির্বাচন পাব। ফলে এই একটা
লক্ষ্যের দিকে, সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে দেশটা এগিয়ে যাচ্ছে ধারণা করা যাচ্ছে মনে হয়। এবং আমাদের যে একটা ইকোনমিক সম্ভাব্য একটা আশঙ্কা যে সংকটের একটা, সেটারও একটা সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে। আপনাদের পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হয়েছে যে ডলার জোগাড়ে ইউনূস কারিশমা, কারণ এটা $3.5 বিলিয়ন কিন্তু সোজা কথা নয়, সেটা পাওয়া যাচ্ছে। তারপরে এডিবি দেবে, নানানভাবে দেবে। আর সরকার কিন্তু রাশ টেনে ধরছে, কৃচ্ছ্রতা করছে। মূল্যস্ফীতি যেটা আছে, যেটা বিগত সরকার 60,000 কোটি টাকা ছাপিয়ে একটা সংকট তৈরি করেছিল, সেটা আস্তে আস্তে হচ্ছে। ব্যাংকগুলিতে সমস্যা আছে, সবগুলি হবে। আসলে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। সরকারের বয়স তো খুব বেশি দিন না, তাই না? একটু সময় দেওয়া লাগবে, কারণ এত বছরের পুঞ্জীভূত সমস্যা, নানান সেক্টরের সমস্যা, সেগুলি একটু একটু করে অ্যাড্রেস করা হচ্ছে। আশা করা যায় যে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে এবং ঈপ্সিত লক্ষ্যে দেশটা এগিয়ে যাবে। এটার ক্ষেত্রে 20-25 জন উপদেষ্টা নয়, শুধু প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব আছে। যেটা এই সর্বপ্লাবী বিপ্লব, পরিবর্তন, অভ্যুত্থান যেটাই বলি না কেন, সেটার ফসল আমরা যদি ঘরে তুলতে চাই, সবারই একটু দায়িত্ব আছে। এবং নিজেদের মানসিকতাও চেঞ্জ করতে হবে, রাজনীতির ক্ষেত্রে সংস্কার আনতে হবে, শিক্ষাক্ষেত্রে আনতে হবে। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বা আপনি বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, এবং কি কথা বলা যাবে, কি কথা বলা যাবে না, সেটার একটা ভয় ভীতি ছিল। কিন্তু এই সরকার স্পষ্ট, যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাক স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং কারো কণ্ঠরোধ নয়। সেটা তো সুস্পষ্ট। আপনি জানেন, এই চ্যানেলগুলিতেও যারা কথা বলতে আসতেন, তারা কেউ যদি একটু সমালোচনামূলক করতো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আসলে তো মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। আপনার কথার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনাকে কথা বলা থেকে তো আপনি বিরত রাখতে পারেন। সেটা তো কোনোভাবেই, এটাই হইল ফেসিবাদী আচরণ। তো সেটার অবসান ঘটেছে, এবং আমরা আশা করব যে সবাই মন খুলে কথা বলতে পারবে। কেউ কারোটা গ্রহণ করবে কি করবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কথা বলতে দিতে হবে। টেলিভিশনগুলিও ঠিকমতো কথা বলতে পারতো না, সংবাদপত্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। তার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে নির্যাতন করা হয়েছে, দফায় দফায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যায় করা হয়েছে। আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল। যেই বিচার ব্যবস্থা, যেই বিচারকরা বলতে পারে ট্রুথ ইজ নো ডিফেন্স, সেটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সেটা এতখানি পচে গিয়েছিল, সেটাকে কিন্তু ঠিক করতে তো সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। আপনার শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। পাঠ্যক্রম আপনি দেখেন, আপনি নিজে দীর্ঘকাল শিক্ষাবিদে সাংবাদিকতা করেছেন, সেটা একটা আমাদের ধ্বংস হয়ে গেছে। নতুন জেনারেশন কিভাবে তৈরি হবে? একটা মেধাশূন্য একটা জাতি আমাদের করার জন্য একটা নানান চক্রান্ত ছিল, দেশে ছিল, দেশের বাইরে ছিল। এটাকে রুখে দিতে হবে। আমাদের সম্ভাবনা আছে, আমাদের স্বপ্ন আছে, আমাদের উদ্দীপনা আছে, আমাদের যোগ্যতা আছে। বিশ্বব্যাপী আমরা সেটা প্রমাণ করেছি। এই রোল মডেল হয়েছে ছাত্রদের যেই অহিংস আন্দোলন, এবং এর আগে যে নিরাপদ সড়কের জন্য তারা আন্দোলন করেছে, সেটাও অহিংস ছিল এবং সাকসেসফুল ছিল। তো ফলে তারাই আমাদের ভরসা। এখন তাদের সমালোচনা হচ্ছে, কেউ কেউ করছে, সেটা হতেই পারে। তাদের বয়স কম, তাদের ভুলভ্রান্তি তো কিছুটা হতেই পারে। আমাদের দায়িত্ব সেটা শুধরে দেওয়া এবং শোল্ডার করা, সেটাকে অংশ গ্রহণ করা এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, সেটাই আমাদের দায়িত্ব। অপরাধী হলে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা উচিত, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। এটা উনি আগেও বলেছেন যে ভারতে যতদিন থাকবেন ওনার চুপ করে থাকা উচিত। এমন কিছু করাটা ঠিক না যেটাতে মানে দেশে একটা অশান্তি তৈরি হয়। বিচার তো অবশ্যই হতে হবে, কারণ অপরাধ করলে সেটার একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য, একটা সুস্পষ্ট আইনের ভিত্তিতে বিদ্বেষের বশবর্তী না হয়ে এবং ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য এমন একটা বিচার হতে হবে, যেটা নিয়ে কেউ কথা তুলতে না পারে। অপরাধ হয়ে থাকলে অবশ্যই সেটা শাস্তি হতে হবে, না হলে তো ভবিষ্যতে আরও অপরাধ হবে, তাই না? এবং এই লক্ষ্য ছিল একটা মানে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা। সেখানে তো অন্যায়গুলির প্রতিকার যদি না হয়, তাহলে তো এটা আবার রিপিটেড হতে থাকবে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, এবং আমরা তাকে, আমার মনে হয় আমাদের ক্রিকেট ইতিহাসের যে অনেকগুলো আনন্দের ঘটনা, উজ্জ্বল ঘটনা, সেই ঘটনাগুলোর সাথে তার সংস্পৃক্ততা বেশি। তো হঠাৎ করেই অবসরের ঘোষণা সাকিবের, এবং টি-20 আর খেলবেন না, ঢাকায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্ভবত শেষ টেস্ট উনি ঘোষণা দিয়েছেন। ঢাকায় বোধহয় আর হচ্ছে না, কারণ গত রাত্রেই বিসিবি বলেছে যে তার ব্যক্তিগত নিরাপত্তা তারা দিতে পারবে না। ফলে সাকিব আল হাসান অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু তার
সমস্যাও আছে কিছু। তার মানে তার ব্যক্তিগত আচরণ, উচ্ছৃঙ্খলতা, মানসিকতা, ট্যাক্স ফাঁকি দেওয়ার নানান ঘটনা, তারপরে দুর্ব্যবহার, অনেক কিছু করেছে যেটা তার সঙ্গে এটা যায় না। ফলে এটা দুঃখজনক যে একটা মিসগাইডেড জিনিয়াস একটা। আপনি বিপরীতে দেখেন মাশরাফি বিন মুর্তজা, তাকে নিয়ে কিন্তু সেরকম প্রশ্ন নয়। একটা মানুষ একটা যখন আইকন হয়, একটা যখন মানে মডেল হয়, তখন কিন্তু তাকে অনেক কিছুর থেকে সংযম থাকতে হয়, একটা মানে ছাড় দিতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, যেগুলি সাধারণ মানুষ করলে মানে মানায় কিংবা মানুষ অগ্রাহ্য করতে পারে। কিন্তু একটা মডেলের একটা বিচ্যুতি, একটা যে আইকন আমার যে মডেল সামনে, তার যদি একটা বিচ্যুতি দেখি আমরা, তার যদি কোনো মর্মান্তিক হয়। আপনার সাথে না এই ক্ষেত্রে ছোট্ট করে একটু কথা বলতে চাই। যেমন ধরেন তারকা খ্যাতিতে একটা বিরাট ব্যাপার। এই তারকাকে দিয়ে যখন রাজনীতিবিদরা রাজনীতির ক্ষেত্রে নামিয়ে তাকে আরো তারকা খ্যাতি উঠাতে চান, তখন ওই তারকার করণীয় কি থাকতে পারে? সেটার থেকে নিজেকে বিযুক্ত নিজের থেকে বোধহয় অবদমন করা দরকার, কারণ ওই মোহটার থেকে মুক্তি পাওয়া দরকার। আসলে তার ক্ষেত্র তো ওইটা নয়, আসলে তার স্পেশালাইজেশন তো খেলার ক্ষেত্রে, তাই না? আপনি এখন সচিন তেন্ডুলকরকে যদি বানিয়ে দেন একটা ভারতের প্রধানমন্ত্রী, এটা হয় না। আপনি জানেন মহাবিজ্ঞানী আইনস্টাইনকে বলা হয়েছিল আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হন, উনি বলেছে এটা আমার কাজ না, আমি এটা বুঝি না, আমি এটা যাব না। পরিষ্কার কথা, তাই না? তো এখন এগুলিকে কিন্তু সেই সংযমের কথাটা যে আমি বলেছি, সংযমটা পরিহার করতে হবে। ভারতের উচিত দেশের মানুষের পালস বোঝা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং জামায়াতের আমির বলেছেন দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এগুলি একটা গুণগত পরিবর্তন, কারণ ভারত তো একতরফা একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেটা ভুল করেছে। এবং আপনি দেখবেন যে সীমান্ত হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয়নি, এটা গ্রহণযোগ্য না। ভারত আমাদের বন্ধু, প্রতিবেশী। আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতও পারবে না। ফলে মিলেমিশে থাকতে হবে এবং বন্ধুত্বটা হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আমাদের উপরে যদি সবসময় প্রভুত্ব করতে থাকে, নাক গলাতে থাকে আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা তো গ্রহণযোগ্য না। এটা কোনোভাবে মেনে নেওয়া। আপনি দেখবেন এর মধ্যে ভারতের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, খারাপ হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কায়ও কিন্তু চীনপন্থী মার্কসিস্টরা ক্ষমতায় এসছে। বাংলাদেশ একটা ছিল, কিন্তু দীর্ঘদিন পরে ভারতের আস্তে আস্তে চৈতন্যোদয় হচ্ছে যে কোনো পার্টির সঙ্গে না, জনগণের সঙ্গে পিপল টু পিপল রিলেশনটা হতে হবে আসলে। তাহলেই কিন্তু একটা সমতার ভিত্তিতে ভারতেরও আমাদের দরকার আছে, আমাদেরও দরকার আছে। সুতরাং এইটা একটা মিলেমিশে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যমূলক একটা পরিবেশ, এটা দরকার। তাহলে কিন্তু আমরা শান্তির পথে এগিয়ে যাই। আপনি ইউরোপীয় ইউনিয়ন এতগুলি দেশ কত শান্তির মধ্যে থাকছে, কত সেখানে তো সীমান্ত নিয়ে কোনো গোলযোগ নেই, একটা মুদ্রায়ও চলছে। তা আমরা এশিয়াতে এটা আমরা পারবো না কেন? আমাদের তো সেই চেষ্টাটা করতে হবে, কারণ পৃথিবীর কনসেপ্ট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আগেকার মডেলে চলছে না, সনাতনী সিস্টেমে চলছে না। সুতরাং আমাদের আরও বিশ্বায়নের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে পারস্পরিক ছাড় দিতে হবে, পারস্পরিক শ্রদ্ধাশীলতাটা থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজকে আমাদের ক্রিকেট লড়াই আছে, দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। দেখা যাক বাংলাদেশ কি করে। তবে আমরা আশায় আছি, ক্রিকেট হাসলেই বাংলাদেশ আসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।